অর্ণাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। যদি তোমাদের প্রাইমারি পরীক্ষা পুজো পরেই হবে, তাই তোমরা নভেম্বর ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। তাই তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, পুরো কেন বড় সিলেবাস আছে এবং তোমাদের পুরো কমপ্লিট করতে হবে। এবার তার সাথে তোমরা এখন টেবিল করে নাও, একটা টাইম টু টাইম প্রতিদিন আমি 6 ঘন্টা 7 ঘন্টা টেবিল করে নাও। আমরা পার ডে 3টা করে ক্লাস নিচ্ছি। সকালে সিডিপি 10টার দিকে তোমার বাঙালি আমার সিটের ক্লাস চলছে। প্রিভিয়াস কোশ্চেন বলেছিলাম 40-50টা মতো আমরা করবো পুরো প্রিভিয়াস কোশ্চেন যা আছে। তারপর আমাদের চলবে, রাত্রে চলছে আমাদের ইভিএস। ঠিক আছে, বিকালে আমরা চেষ্টা করবো একটা টপিক ঢুকানো, যাতে আমার তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে হয়। কেন সিলেবাস কমপ্লিট করলে তবেই আমরা প্রিভিয়াস এর কোশ্চেনগুলোকে ভালোভাবে ডিসকাস করে আলোচনা করতে পারবো এবং তার সাথে আমরা আরো প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, আমি সিলেবাসটা তোমাদের আগে পুরো কমপ্লিট করবো। থ্যাংক ইউ। শুরু করা যায়। আশা করি তোমরা আগের ভিডিও দেখেছো। আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো 2024 সালে। আমরা আগের দিন 2024 সালের জানুয়ারির যে ল্যাঙ্গুয়েজ পেপার ওয়ান, ল্যাঙ্গুয়েজ ওয়ানের কোশ্চেন এসেছিল বাংলা, সেটা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করবো 2024 জানুয়ারির যে পেপার ওয়ান যে ল্যাঙ্গুয়েজ টুতে যে বাংলা কোশ্চেনটা আছে, সেটা বেঙ্গলি কোশ্চেনটা এসেছিল, সেটা আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ানটা আলোচনা করছি। আজকে ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি কোশ্চেন আলোচনা করবো, যেটা আছে 121 থেকে 150। আগের দিন আমরা 91 থেকে 120টা কোশ্চেন করে নিয়েছি। আজকে 121 থেকে 150টা কোশ্চেন আলোচনা করবো। তা শুরু করা যাক। দেখো, প্রথম প্যাসেজ থাকে, আমরা জানি যে দুটো প্যাসেজ থাকবে এখানে, যারা ল্যাঙ্গুয়েজ টুতে রাখবে সিটের ক্ষেত্রে, যারা ল্যাঙ্গুয়েজ টু বাংলা রাখবে তাদের দুটো করে প্যাসেজ থাকবে। আর ল্যাঙ্গুয়েজ ওয়ানে যারা, তোমাদের দুটো করে প্যাসেজ আছে, যে প্যাসেজ। আর ল্যাঙ্গুয়েজ ওয়ান যারা বাংলা রাখবে তাদের একটা প্যাসেজ থাকবে আর একটা তো কবিতা থাকবে। ঠিক আছে, গদ্য একটা কবিতা থাকবে, কিন্তু এখানে দুটো গদ্যই থাকবে। তা ঠিক আছে, তোমরা পড়াশোনা দেখো। যে ল্যাঙ্গুয়েজ টু যেটা বাংলা পেপারটা, সেটা আজকে আলোচনা করবো। তোমরা একটা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে নিয়ে একটু জুম করে এক দুবার রিডিং করে নাও। ঠিক আছে, রিডিং করে পড়ে তারপরে কি করবে, কোশ্চেনগুলো অ্যান্সার করবে। ঠিক আছে, আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। তাহলে এবার আমরা আসার কোশ্চেনগুলো আলোচনা করি। পেপারটা জুম করে দিই যাতে তোমাদের একটা সুবিধা হবে। আশা পড়ে নিয়েছো। প্রথম কোশ্চেন দেখো আছে, প্রথম কোশ্চেন কি আছে, 121 নম্বর কোশ্চেন কি আছে, যে প্রবেশিস কি। 121, প্রবেশিস কি। 1 নম্বর হচ্ছে সাগর দ্বীপের দ্বীপাধারা। 2 হলো সাগর দ্বীপের পাতা। 3 হলো সাগর দ্বীপের গলা, না সাগর দ্বীপের মূলদেহ। কি বলছে, যে প্রবেশিস হলো সাগরদ্বীপের দ্বীপধারা, সাগরদ্বীপের পাতা, সাগরদ্বীপের গলা, সাগরদ্বীপের মূলধ। এখন সঠিক হিসাবে, যারা তোমার প্যাসেজটি পড়ে থাকো তাহলে একটা করতে পারবে, যে প্রথম হিসাবে যে 1-3 সাগরদ্বীপের গলা। 2 নম্বর কোশ্চেন আছে, সাগর সাগর সেজের গলার বৈশিষ্ট্য বর্ণনার নিচের কোন মন্তব্যটি সত্য নয়। মনে করো সত্য নয় বলছে। সাগর সেজের গলার বৈশিষ্ট্য বর্ণনার নিচের কোন মন্তব্য সত্য নয়। 1 নম্বর হচ্ছে গলাটি প্রবাল পাথরের ভিতরে ঢুকে রাখে। গলাটি প্রবাল প্রবাল পাথরের ভিতরে ঢুকে রাখে। 2, গলাটি বেশিরভাগ প্রবাল স্তূপের গায়ে এলিয়ে রাখে। 3, গলাটি হাত দুয়েক লম্বা। 4 বলছে গলাটি ছোট বড় করতে পারে। দেখা সঠিক হিসাবে 122 এই গলাটি প্রবাল পাথরের ভিতরে ঢুকে রাখে। 123 নম্বর কোশ্চেন, প্রদত্ত গদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলি নিচের কোন জোটটি বিপরীত শব্দ। ঠিক আছে, সরি, এখানটা হচ্ছে গলাটি প্রবাল পাথরের ভিতরে ঢুকে রাখে, এটা মিথ্যা। মানে এটা মিথ্যা, মানে এটাই ঠিক, বাকি সব সত্য। এটাই মিথ্যা বলছে এবং কোনটা সত্য নয়, যে এই প্রবাল পাথরের ভিতরে ঢুকে রাখে, এটাই সত্য নয়। তার মানে এটা অ্যান্সার। এখন হচ্ছে প্রদত্ত গদ্যাংশটি ব্যবহৃত শব্দগুলি নিচের কোন জোটটি বিপরীত শব্দ, মানে বিপরীত শব্দ। হ্যাঁ, কোনটা বলছে কার বিপরীত শব্দ। বলছে বিষাক্ত, প্রথিত, প্রসারিত, সংকুচিত, পতঙ্গ, উদরস্থ, উদ্ভট, আজগুবি। এখন 123 নম্বর কোশ্চেন হবে, উত্তর হবে 2, প্রসারিত, সংকুচিত। 124 নম্বর কোশ্চেন কি আছে, পঞ্জীভূত শব্দটির অর্থ কি। পঞ্জীভূত শব্দটির অর্থ, এতে জমে থাকা, 2 ভেসে থাকা, 3 ক্ষয়ে যাওয়া, 4 ছড়িয়ে যাওয়া। 124 সঠিক হিসাবে এ, জমে থাকা। 125 নম্বর কোশ্চেন, এখানে কাকে জাকু করি বলা হয়েছে, সরি, এখানে কাকে জাদুকরি বলা হয়েছে। 1 নম্বর কামরূপের ডাইনিদের। 2 বিশেষ প্রজাতি ব্যাংকে। 3 দ্বীপের মতো দেখতে সাগরতলার বাসিন্দাদের।
চার বলছে সাগরের আলো আঁধারির বাসিন্দা স্ত্রী অ্যাংলাদের অ্যাংলাদের। 125 সঠিক হিসেবে 3, দ্বীপের মতো দেখতে সাগরতলার বাসিন্দাদের। এখানে 126 হলো নিগৃহীতা, এর বিশ্বস্ত রূপটা কি? দেখো সিটেটে সবসময় বিশ্বস্ত আসলে আমার আগের পেপারে বিশ্বস্ত থেকে দুটো কোশ্চেন আসে, আজকেও দেখি আজকে বিশ্বস্ত থেকে কোশ্চেন আসে। নির্গৃহীতা এর বিশ্বস্ত রূপ কোনটি? 1 নিগৃহীত, 2 নিগৃহ, 3 নিগৃহীণ, 4 নিগুড়। সঠিক আনসার 126 তোমার 2 নিগৃহ। 197 কোশ্চেন গদ্যাংশটি মূল বিষয় কি? ভৌত বিজ্ঞান ভিত্তিক, জীবন বিজ্ঞান ভিত্তিক, 3 রসায়ন ভিত্তিক, 4 সমাজ ভিত্তিক। যে গদ্যাংশটা পড়লাম সেটা কি ভিত্তিক? 127 সঠিক আনসার 2 জীবন বিজ্ঞান ভিত্তিক। 198 কোশ্চেন আছে নিম্নে প্রদত্ত তালিকা 1 এবং তালিকা 2 মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। কত আছে ডাইনিরা, এতে আছে ডাইনিরা, কচিকাচাদের, এতে আছে ডাইনিরা, এখানে কত আছে ডাইনিরা, আর তালিকা এতে আছে কচিকাচাদের উদ্রস্ত করে তাদের পুরুষ বানিয়ে ফেলে। 2 আছে স্ত্রী অ্যাংলো সন্তান সম্ভাবনা হলেই পুরুষটাকে খেয়ে ফেলে। 3 আছে স্ত্রী মাকড়সা মায়ার দ্বারা পুরুষের মগজ ধোলাই করে তাদের অনুগত করে রাখে। 4 গয়ে আছে যে স্ত্রী সাগর সেচ মরে গেলে তাদের পেটের মধ্যে ঝুলে থাকা পুরুষগুলোকে মারতে হয়। মরে গেলে তাদের পেটের মধ্যে ঝুলে থাকা পুরুষগুলোকেও মারতে হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে এখানে, যে এখানে কোনটা সঠিক ম্যাচিং করতে হবে। 128 নম্বরে সঠিক অ্যান্সার হবে 4। 4 মানে কি বলছে? কয়েক 3 বা ডাইনিরা মা দ্বারা পুরুষের মগজ ধোলাই করে তাদের অনুগত রাখে। তা ক্ষয়ের 4 কি বলছে? যে মরে গেলে তাদের পেটে কি স্ত্রী আংলা বলে যে কি হবে, মরে গেলে তাদের পেটের মধ্যে ঝুলে ঝুলে থাকা পুরুষগুলোকেও মরতে হয়। তারপর তিনি গয়ের দুই মানে কি? স্ত্রী মাকড়সা কি বলছে? স্ত্রী মাকড়সা সন্তান সম্ভাবনা হলেই পুরুষটাকে খেয়ে ফেলে। তারপর যে ঘয়ের স্ত্রী সাগর সেচ কি করে? যে কচি কাচাদের উদরস্ত করে তাদের পুরুষ বানিয়ে ফেলে। কি হয়? স্ত্রী সাগর সেচ কি করে? কচি কাচাদের উদরস্ত করে তাদের পুরুষ বানিয়ে ফেলে। এটা সঠিক আনসার 4টা। দেখো আবার একটা প্যাসেজ দিয়েছে, তো প্যাসেজ আবার দুটো বলছেন, দুটো প্যাসেজ থাকবে। প্রথম প্যাসেজ থেকে 4টা কোশ্চেন করলাম, এখান থেকেও 5টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, প্যাসেজ অনেক বড় দিয়েছে, দেখো তোমরা একটু অনেক বড় প্যাসেজ, ঠিক আছে, একটু ভালো করে করো। তাহলে এত বড় প্যাসেজ এই যে সিটেটে তোমাদের দেখো কোশ্চেন ঠিক বাংলা কোশ্চেন ঠিকই হয়, তোমার শুধু টাইম সাপোর্ট। আগে প্যাসেজটাকে স্ক্রিনশট করে নাও, অনেকটা ছোট হয়েছে, তোমার জুম করে পড়ে নেবে যখন পড়ার সময় মোবাইলে বা ল্যাপটপ জুম করে পড়বে আর স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, আশা করি তোমার স্ক্রিনশট করে নিয়েছো, কেন নাহলে পড়তে তোমার অনেক সময় লাগবে। ঠিক আছে, আমরা তাহলে অ্যান্সারগুলো করবো। 169 কোশ্চেন আছে প্যাসেজ থেকে, রহমান সাহেব সম্পর্কে কোন বিবৃতি সত্য নয়? 12 বলছি, তোমার সবসময় খেয়াল রাখবে, সত্য নয়, সত্য বলে 9টা যে উঠেছে। তিনি উদার মনের ও খাতরসিক। 2 তিনি সপুরুষ ও ভালো মনের মানুষ। 3 নিজে খেতে ভালোবাসেন এবং অপরকে খাওয়াতে ভালোবাসেন। 4 নিজে খেতে ভালোবাসেন কিন্তু কাউকে খাবারের ভাগ দিতে চান না। 129 সঠিক অ্যান্সার হবে 4 নিজে খেতে ভালোবাসে কিন্তু কাউকে খাবারের ভাগ দিতে চান না। 130 নম্বর কোশ্চেন, আজ সারাদিন কনস্টেবলের ডিউটি কে করেছে? এ হবে আলী, বি হচ্ছে সিদ্দিকি, 3 হচ্ছে হরনাথ, 4 হচ্ছে জগদীশ। সঠিক অ্যান্সার হবে 130 নম্বর সঠিক অ্যান্সার হবে তোমাদের 2 সিদ্দিকি। 131 নম্বর কোশ্চেন, পেশা ও পটভূমির পরিপ্রেক্ষিতে রহমানের চরিত্রে কিসের অভাব লক্ষণীয়? এ হলো 1 নম্বর হচ্ছে কর্তব্য সম্পর্কে সচেতনতা, 2 হলো কর্তব্য সম্পর্কে উদাসীনতা, 3 হলো ভোজনের স্পৃহা, 2 হলো অধস্তনদের প্রতি স্নেহ প্রবণতা, অধস্তনদের প্রতি স্নেহ প্রতিরোধ। এখন সঠিক অ্যান্সার 31 তোমার 1 নম্বর কর্তব্য সম্পর্কে সচেতনতা। 132 কোশ্চেন, গদ্যাংশটির পটভূমি কি? 1 হলো রহমানের বাড়ি, 2 হচ্ছে আলীর বাড়ি, 3 আছে পুলিশ স্টেশন, 4 আছে মুড়ি চপের দোকান। সঠিক অ্যান্সার 132 তোমার 3 পুলিশ স্টেশন। 133 কোশ্চেন, বাজ খাই গলা বলতে বোঝায় কি? 1 নম্বর আছে অত্যন্ত কোমল স্বর, 2 আছে অত্যন্ত মিষ্টি স্বর,
তিনে আছে অত্যন্ত নিচু স্বর, চারে আছে অত্যন্ত কর্কশ স্বর। বা আজকের কথা অর্থ হলো এখানে 133-এ 4 অত্যন্ত কর্কশ স্বর, কাকের মতো যা গলা তাই কর্কশ গলা। এটা মনে রাখবে একটু। 134 নম্বর কোশ্চেন, টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢাললো, কোন শ্রেণীর বাক্যের উদাহরণ? দেখো বাক্যের শ্রেণী বলছে, এটা পড়বে, তাহলে আমরা বিশেষ্য পড়লাম বা বাক্য পড়লাম, ঠিক আছে? এটা পড়বে। 1 নম্বর সরল বাক্য, 2 জটিল বাক্য, 3 যৌগিক বাক্য, 4 মিশ্র বাক্য। 134-এর সঠিক হিসাবে 1 সরল বাক্য এটা। 135 নম্বর 135 নম্বরে কোশ্চেন, তারপর রহমান সাহেব ডায়েরি বইটা সরিয়ে রেখে টেবিলের উপর পা তুলে দিলেন, বাক্যটিতে সাধু ভাষায় রূপান্তর করলে রূপটি সঠিক রূপটি হবে কি? এক হলো, তাহার পর রহমান সাহেব ডায়েরি বইটি সরিয়া রাখিয়া টেবিলের উপর পা তুলে দিলেন। এটা এখানে কি বলছে, এর মধ্যে কোনটি সাধু বাক্য বলছে, কোন সাধু বাক্য হবে? দুয়ে বলছে তারপর রহমান সাহেব ডায়েরি বইটি সরিয়ে রেখে টেবিলের উপর পা তুলে দিলেন। 3 নম্বর বলছে তাহার পর রহমান সাহেব ডায়েরি বইটি সরাইয়া রাখিয়া টেবিলের উপর পা তুলে দিলেন। 4 বলছে তারপর রহমান সাহেব ডায়েরি বইটি সরাইয়া রেখে টেবিলের উপর পা তুলে দিলেন। এখানে সাধু বাক্য হবে 135-এ সঠিক অ্যান্সার হবে 3। যে তারপর রহমান সাহেব তাহার পর রহমান সাহেব ডায়েরি বইটি সরাইয়া রাখিয়া টেবিলের উপর পা তুলে দিলেন, সঠিক অ্যান্সার 3। এবার আমরা বললাম যে 15টা কোশ্চেন আছে সিটের, দেখো পুরো পাই টু পাই 15টা তোমার প্যাসেজ থেকে আছে, 15টা তোমার তোমার প্যারাগু থেকে। এবার বাকি 15টা কোশ্চেন আমরা প্যারাগু থেকে করবো, যে 36 থেকে 150, 136 থেকে 150। প্রথম কোশ্চেন আছে 136, গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতি পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে কি সহজবোধ্য অভিজ্ঞা এবং পরীক্ষা শিক্ষার্থীর উপযোগী হয়। 2, শিশুর পঠন অভিজ্ঞতা সহজাত বৃদ্ধি ঘটে। 3, সামগ্রিক শ্রেণীভিত্তিক প্রদর্শনের সাথে শিক্ষার্থীর উন্নতি বর্ণনা এবং বিশ্লেষণ করা উচিত। 4, সমস্ত শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নে শিক্ষিকা একই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এখন আমার সঠিক উত্তর হবে 136-এ তোমার 2, শিশুর পঠন অভিজ্ঞতা সহজাত বৃদ্ধি ঘটে, মানে এমনভাবে করা উচিত যাতে মানে গঠনমূলক স্তরে মূল্যায়ন এবং পদ্ধতি এমনভাবে করা যাতে শিশুর পঠন অভিজ্ঞতা সহজাত বৃদ্ধি ঘটে। 137 নম্বর কোশ্চেন, শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো এতে সংযোগশীল উদ্দীপক প্রতিক্রিয়া এবং অনুকরণ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। 2, যেটি একজন ব্যক্তি ভাষায় আত্মীকরণের একটি যন্ত্র হিসেবে জন্মগ্রহণ করে, একটি যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে। 3 বলছে বিকাশ যে কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়। 4 বলছে যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 137 সঠিক অ্যান্সার হবে তোমাদের 4, যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 138 নম্বর কোশ্চেন, একজন কিভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে? মানে দ্বিতীয় ভাষা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ হলো মাতৃভাষা, ল্যাঙ্গুয়েজ 2 যে কোনো ভাষাটা, ঠিক আছে? বলছে একটি শ্রেণীকক্ষে যেখানে তুমি ব্যাকরণের উপর গুরুত্ব দিতে পারবে এবং শিক্ষকের থেকে সাহায্য নিতে পারবে, দ্বিতীয় ভাষা তুমি কিভাবে শিখবে? ব্যাকরণের গুরুত্ব দিবে এবং শিক্ষকের সাহায্য নেবে, এটা হওয়ার সম্ভাবনা কমই আছে। দেখি তারপরে, তাদের নিজস্ব এলাকার স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধন করতে হবে, একটা একটু ঠিক হবে। 2 বাক্য শ্রাবণ ও ভাষাভিত্তিক পদ্ধতির মতো সংলাপগুলি বারবার বলে অভ্যাস করে। 4 হচ্ছে লক্ষ্য ভাষার বাচন কার্য প্রণালী স্পিকিং কোর্স যোগ করা। এখানে সঠিক হিসাবে 138-এর তোমার 2, কেন বলতো? এখানে 2 সঠিক হবে, কেন তুমি যদি এখান থেকে তাদের নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে, মানে তুমি দ্বিতীয় ভাষা শিখতে যাও, কেউ যদি হিন্দি থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ শিখতে যায়, তাহলে কেউ সব থেকে সহজ পদ্ধতি হলো কেউ যদি তার সামনে যে ইংলিশে কথা বলে সে তার সাথে যদি নিজেও কথা বলে, প্রথমে ভুলভাল হোক, কাটাকাটি করে হোক, ঠট্টর করে হোক, যেভাবে শুরু করে, তাহলে সে লাগাতার যদি কন্টিনিউ যদি তাদের সঙ্গে কথা বলতে থাকে, তাহলে ওটা কি হবে, তার মধ্যে দ্বিতীয় ভাষা ইংলিশ ভাষা শিখতে পেরে যাবে। এইভাবে যে কোনো ভাষা, তুমি হিন্দি শিখো, তেলেগু শিখো, তামিল শিখো, যে কোনো আস্তে আস্তে যে কোনো ভাষা কি করে যাবে, সে স্থানীয় এলাকায় তোমার পৌঁছে যেতে হবে।
পৌঁছে গেলে বা তার স্থানীয় এলাকার লোকের সাথে কথা বলতে হবে, তুমি ফোনে করো, তা ভিডিও কলে করো, যেভাবে তার সঙ্গে কথা বলো, তাহলে তুমি বেরিয়ে যাবে, বুঝতে পার শিখে যাবে। 139 কোশ্চেন আছে, ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি, ইন্টেনসিভ প্রসেস, যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নও। তুমি একমত অথবা একমত নও। আমি এই বক্তব্যের সাথে একমত। দিয়ে বলছে আমি এই বক্তব্যের সাথে একমত নই। তিনি বলছে আমি অসঙ্গত এই বক্তব্যের সাথে একমত। অসঙ্গত ওই ব্যক্তির সাথে একমত। আমি অসৎ অংশত, আমি অংশত মানে হ্যাঁ, আংশিকভাবে এই বক্তব্যের সাথে একমত নয়। এখানে সঠিক আনসার হবে 139 যে তোমার 2। আমি এই বক্তব্যের সাথে একমত নই, যে কি বলছে যে ভাষা শিখো নিবিড় এর পদ্ধতি, এটা ইন্টেন্সিভ প্রসেস, যা জন্মতে শুরু হয় সারা জীবন চলতে থাকে না। ভাষাদের শব্দ শিখে সারা জীবন তুমি ভাষা শিখতে পারবে না। ভাষা একটা নির্দিষ্ট পর্যায়ে শিখে যাবে, কিন্তু পরে তো অনেক কষ্ট হবে, ঠিক আছে। যা জন্ম শুরু হবে সারা জীবন চলতে থাকে, এটা একটা নির্দিষ্ট পদ্ধতি। তুমি ক্রিটিক্যাল পিরিয়ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ক্ষেত্রে ভাষা ভাষা সরি তোমার ভাষা বিকাশের ক্ষেত্রে তোমার ভাষা বিকাশের ক্ষেত্রে সবচেয়ে ক্রিটিক্যাল সবচেয়ে উপযুক্ত উপযুক্ত সময় হলো যে ই চাইল্ডহুড চাইল্ডহুড পিরিয়ড, মানে যেটা তোমার তোমার 6 থেকে, আমার যদি পেঁয়াজে ধরি 7 থেকে 11 বছর, এই সময় সব থেকে ক্রিটিক্যাল সময়, ঠিক আছে। আমরা যে আবার চাইল্ডহুড ব্যাপার করি, সব থেকে হচ্ছে ইয়ারলি চাইল্ডহুড। ইয়ারলি পরীক্ষা যদি পড়ে তোমার ভাষা বিজ্ঞান সব থেকে ক্রিটিক্যাল সময় কোনটা? ইয়ারলি চাইল্ডহুড, যেটা তোমার 3 থেকে 6 বছর বা 3 থেকে 7 বছর, এই যে সময়, এই সময় তুমি যা ভাষা শিখে নেবে, ভবিষ্যতে তোমার হবে না। এই 7 থেকে আছে লেটার চাইল্ডহুড, এটা এটা হবে না, লেটার চাইল্ডহুড হবে না তোমার। এটা ভাষা শিখার সব থেকে হবে ইয়ারলি চাইল্ডহুড, ঠিক আছে। 3 থেকে 6 বা 3 থেকে 7 বছর, এই যে সময়টা, এই সময় যা ভাষা যত তাড়াতাড়ি শিখে যায়, পরে সেই ভাষাতে অনেক কষ্ট হয়ে যায়। তাই বলছে যে এই ভাষা একটা নিবিড় পদ্ধতি, যা জন্মগত শুরু হয় এবং সারা জীবন ভাষা সারা জীবন শিখতে চলে না। ভাষা বিজ্ঞান তুমি একটা নির্দিষ্ট ভাষা নতুন শিখো, তোমার এটা হয়ে যায় কমপ্লিট, একটা তোমার কমপ্লিট হয়ে যায় ভাষা শেখাতে, একটা পুরো লিমিট থাকে, তা ভোকালে তৈরি হয়ে যায়, ঠিক আছে। সেইগুলো তুমি সেখান থেকেই সেই 1000, 5000, 10,000 ভাষার মধ্যে আমরা কথা বলি। তারপর কোশ্চেন আছে 140 নম্বর কোশ্চেন কি আছে, মুদ্রিত বইয়ের সাথে শ্রবণ ভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষে একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। কারণ কি বলছে, মুদ্রিত বই মানে যেটা ছাপা বই, তার সঙ্গে শ্রবণ ভিত্তিক বই মানে রিডিং অডিও বুক, এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই মানে যেটা ড্রয়িং বুক টু থাকবে, যেগুলো থাকে, এগুলো শ্রেণীকক্ষে একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত। কারণ একটি শ্রেণীতে বৈচিত্র্য আনে এবং শিশুরা বৈচিত্র্য পছন্দ করে। এটা সমস্যা, ঠিক আছে। একটি শিক্ষাদানের মূল্যায়নের ক্ষেত্রে এটি শিক্ষাদান মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বইয়ের ব্যবহারে সহায়তা দেয়। তিনি কি হচ্ছে, এটি শিক্ষার্থীর মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলি আরো বেশি সহজলভ্য করে। এটি শিক্ষার্থীর মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলোকে আরো বেশি সহজলভ্য করে। এই বইগুলি একজন শিক্ষককে অতিরিক্ত গুরুদায়িত্ব পালন করে না। এই বইগুলি একজন শিক্ষককে অতিরিক্ত গুরুদায়িত্ব প্রদান করে না। এখানে সঠিক অ্যান্সার হবে, দেখো কোশ্চেনটা সবই জন্য কিরকম আছে, দেখো এই একটির সাথে বৈচিত্র্য আনবে, শিশুদের বৈচিত্র্য পছন্দ, এটা ঠিক তো হয়। কিন্তু যদি একটি মহিলা যে বইয়ের বেশি ব্যবহার সাথে, এটা হবে না তোরা। কিন্তু দেখো এই বইগুলি একজন শিক্ষক অতিরিক্ত গুরুত্বদান প্রদান করে না, এটা হবে না। কিন্তু দেখো এখানে দুটোর মধ্যে আছে, একটা এবং 1 আর 3-এর মধ্যে একটা কনফিউশন আছে, দেখো যে দুটোই হওয়ার সমান আছে, কিন্তু সঠিক অ্যান্সার যারা দিয়েছে সিটের, সেটা আছে এইটা, যে একটি শিক্ষার্থীর মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলি আরো বেশি সহলভ্য করে। মানে যে তোমাদের বৈচিত্র্য পছন্দ করে, ঠিক আছে, তবে এটা এটা দিচ্ছে না কেন, একটা বৈচিত্র্য আনে, বৈচিত্র্য পছন্দ করে, কিন্তু বইগুলো কি আরো তাদের আরো সহজলভ্য করে দেয়। এই বইগুলো থাকলে তাকে সঠিক অ্যান্সার হবে 3-এরটা, ঠিক আছে। 141 নম্বর কোশ্চেন আছে, একজন শিক্ষক প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে তার 4টি চরিত্র রাখলেন। এই প্রক্রিয়াটি উদ্দেশ্য হলো কি? মানে একটি গল্প তাড়াতাড়ি পড়তে বলেন এবং পর্যায়ক্রমে 4টি চরিত্র রাখলেন, এবং এদের এই প্রক্রিয়াটির উদ্দেশ্য হলো 1, চিত্রকারে ব্যবস্থা করা। 2, সারমর্মের জন্য তাদের পঠন অভ্যাসে প্রদান। 3, বিশেষ তথ্যের জন্য তাদের পাঠে অভ্যাস প্রদান। 4, গল্পটির নতুনত্ব এবং কঠিন শব্দ তালিকা পুনরায় পড়া। ঠিক, গল্পটির নতুনত্ব এবং নতুন এবং কঠিন তালিকাভুক্ত পুনরায় পড়া। এখানে অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার তোমাদের যে 2, যে সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান, মানে সারমর্মের জন্য যে তুমি পড়লে তার সারমর্ম কি তুমি সেটাকে উল্লেখ করো। তুমি যেটা গল্পটা কি পারে, এটা আমরা বলি ইন্টেন্সিভ পার্ট, নিবিড় পার্ট। নিবিড় না পার্ট পড়লে তুমি তার একটা পার্ট ইন্টেন্সিভ।
ইন্টেন্সিভ রিডিং, হ্যাঁ, ইন্টেন্সিভ রিডিং না হলে তুই পারবে না, নিবি পারলে তুই পারবে না, ঠিক আছে? বল না তো তোমার স্কুলে যখন রিয়েল টেস্ট মানে অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন মানে কি, তো মনোযোগ দিতে বলছি তোমাকে। 142 কোশ্চেন। এই পাঠটির এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পঠনটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। এটি হলো কি? বিস্তৃত পাঠ, এক্সটেন্সিভ রিডিং; নিবিড় পাঠ, ইন্টেন্সিভ রিডিং; 3 হলো নির্দেশিত পাঠ, গাইডেন্স রিডিং; 4 হচ্ছে সুপ পাঠ, প্লেজার রিডিং। তাহলে এখন বলছে এটা কি আছে, নির্দিষ্ট উদ্দেশ্য আছে, কার্য আছে, শিক্ষার্থী পাঠে বিস্তারিত মনোযোগ সহকারে, তাহলে কি বুঝাই যাচ্ছে মনোযোগ সহকারে মানে কি ইন্টেন্সিভ। সঠিক আছে 142-এর 2 ইন্টেন্সিভ। এটা ভালো করে এখানে কোশ্চেন আছে, তো আগের বারও আমরা জানাতে যে আমার যে কয়েকটা গত ভিডিওতে এনেছিলাম, এখান থেকে কোশ্চেন আছে আসতেছে। তো একটা ইন্টেন্সিভ মানে তুমি বললাম যে নিবিড় ভাবে তুমি পড়তেছো, একটা পড়া তোমাদের পড়ার উদ্দেশ্য আছে যে পরীক্ষা পাস করবে, সেখানে নিবিড় ভাবে। এক্সটেন্সিভ মানে আমার গল্প যখন পড়ি আমরা এক্সটেন্সিভ পড়ে যাই, গল্প রিডিং পড়েই যাচ্ছি কেন, আমার গল্পের লাগবে, নিবিড়ে তো লাগবে না, সেখানে আমরা জাস্ট এটা পড়তে হবে। নির্দেশিকা পাঠ মানে গাইডলাইন, তো তুমি এই পাঠটা পড়ো, তুমি এইটুকু আর এইটা পড়ো, তোমার এখানে পড়ে কি আছে সেটা জানাও। সুখ পাঠ আমার কিছু সুখে পাঠ, যখন কোনো তোমার নাটক, গল্প পড়ি, যখন আনন্দের জন্য পড়ি, সেটাতে প্লেজার পাঠ। প্লেজার পাঠে তো এন্টেন্স লাইন আনবে ওখানে। নিবিড় পাঠে একমাত্র কোনো উদ্দেশ্য কাজ করে যে প্রয়োজন, ধরো প্রয়োজন একটা, সেটা আমার বলতো, যেমন তুই যে বলে তোমাকে একটা গদ্য দিলো, তুমি গল্পটা পড়ে তুমি লেখো, তুমি দেখো তুমি সার বস্তু লেখো, তখন তুমি কি করো, সেই গল্পটাকে একটু ভালোভাবে পড়ে তার চরিত্র কি, তার নাম কি, কি বলেছে জানতে চেষ্টা করো, সেটা বলছে নিবিড় পাঠ। তখন আমি নিবিড় করি। তারপর কি আছে তোমার 43 কোশ্চেন 100, শিক্ষিকা দেওয়ার আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে, তার প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে, এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে, তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রসন্নতা গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করবেন? বলছে শিক্ষিকা দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার শিক্ষার্থীরা ভাষা ধারণ আয়ত্ত করবে, তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে, এবং তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে, তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রশ্ন গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করবেন? শ্রাবণ এক হচ্ছে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি, সংযোগকারী আবেদন; 3 সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, গঠনমূলক আবেদন। এখানে সঠিক হিসেবে একটা স্যার এক শ্রাব্য এবং ভাষাভিত্তিক মানে শ্রবণ মানে শ্রবণ গ্রহণ এবং বলা, তোমার রিডিং এবং স্পিকিং, তোমার হচ্ছে লিস্টিং স্পিকিং পদ্ধতি। দেখো তোমার পদ্ধতি লিস্টিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ঠিক আছে, এটা পড়বে। কত শোনা, বলা, আমাদের যে 4টা আছে সেটা পড়বে, লিস্টিং, স্পিকিং, রিডিং, রাইটিং পড়ে। এখানে পড়ে আমি যদি প্রথমে কি হবে, আমার রিডিং করতে প্রথম কি হবে, শুনতে হবে, শোনা, বলা, লেখা, পড়া। সব থেকে আমাদের বেশি কিসে লাগে বলো, শব্দ শুনতে মনোযোগ লাগে, তা বলার সময় তো লাগে না, শব্দ আমি শুনি তখন এটা আমার খুব মন দিয়ে শুনে। লিস্টিং স্পিকিং এখানে এলএস, লিস্টিং স্পিকিং রিডিং, সরি লেখাটা পড়বে, রিডিং রাইটিং আগে পড়লে, আগে পড়া তারপর লেখা হবে, ঠিক আছে? এলএস, এলএস আর ডব্লিউ, এটা মনে সূত্র হচ্ছে LSR W, এটা মনে রাখলে তোমার যদি আমার স্টেপ, আমার যদি কোনো কিছু বলি তার স্টেপগুলো কি হবে, প্রথম আছে আমার কি লিস্টিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে রিডিং প্রথম স্টেপটা কি হবে এখানে আমি পেলাম, প্রথম আমাদের শোনা, লিস্টিনিং, তারপর স্পিকিং বলা, তারপর রিডিং, রিডিং মানে পড়া, তারপর হচ্ছে লেখা, ঠিক আছে? তারপরে এগুলো এই যে যে আমাদের এইটা, এই 4টা প্রপার ধাপ হয়, ঠিক আছে? শোনা, বলা, পড়া, লেখা, এইটা এইভাবে চলে, LSR W। এই পদ্ধতি আমাদের যে ইটা হয় ভাষা বৃদ্ধি সেইভাবে হয়। কোনো ভাষা শিখতে গেলে এই পদ্ধতি লিখতে হবে তোমাকে, লেখাটা পর আগে শোনো তারপরে বলা, ঠিক আছে? তারপর কি এসেছে, তাহলে সবার এক একটা হবে। 40 নম্বর কি কোশ্চেন কি আছে, 40 নম্বর, শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দ তালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষা অধিক সংখ্যক কাজ করছে। শিক্ষকের দ্বারা তারা ভাষা শ্রেণীতে কোন পদ্ধতি কাজ হচ্ছে? দেখো কোশ্চেন কত লম্বা লম্বা কোশ্চেন, ঠিক আছে? আগের পর কতগুলো কোশ্চেনটা বড় লম্বা, যাতে তোমার তুমি মানে তোমাকে একটু পেঁচানোর জন্য, ঠিক আছে? কোশ্চেন সহজ কিন্তু একটু তোমার টাইম নষ্ট করবে পেঁচানোর জন্য, সিটেট এরকম করে, কিন্তু কোশ্চেন সহজই আসে বাংলা ক্ষেত্রে। কি হবে সঠিক আসবে, প্রত্যক্ষ পদ্ধতি, সহজাত আবেদন, সঞ্চয়কারী প্রশিক্ষণ এবং ব্যাকরণ অনুবাদ। এখানে 140 সঠিক অ্যান্সার হবে 4 ব্যাকরণ অনুবাদ। মানে কি বলছে, ব্যাকরণ নিয়মগুলি এবং শব্দ মুখস্থ করতে বলছে, মানে রুলস অফ গামার রুলস, গামার রুলস, তোমার গামার রুলস শেখাচ্ছে মানে কি মুখস্থ করতে বলছে, ঠিক আছে? এটাই বলছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি।
145 কোশ্চেন, যদি শিশুরা তাদের চারপাশে দুটি ভাষা কথা বলতে শোনে, যদি শিশুরা তাদের চারপাশে দুটি ভাষায় কথা বলতে শোনে, মানে দুটি ভাষা, অর্থাৎ হিন্দি ইংলিশ বা বাংলা ইংলিশ, দুটি ভাষা প্রকাশ শিশুদের অসুবিধা ফেলবে, শিশুদের সুবিধা করে দেবে। 3, কোনো পার্থক্য সৃষ্টি হবে না। 4, তাদের বোঝার সময় বিভ্রান্তি সৃষ্টি হবে। দেখা সঠিক অ্যান্সার হবে যে 145 যে 2, শিশুদের সুবিধাই হবে। মাল্টি ল্যাঙ্গুয়েজ সবসময় সুবিধা হয়, বহু ভাষা বহু ভাষা সবসময় সুবিধাজনক। বহু ভাষা ক্লাসরুম শ্রেণীকক্ষ সবসময় আমাদের সুবিধাই করে, কেন আমরা একসঙ্গে ভাষা শিখতে পারবো। 146 নম্বর কোশ্চেন, যে পড়ার সময় শিক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জের সামলানোর জন্য আপনি কি করবেন? এক, শিক্ষক তাদের গৃহকার্য হিসাবে প্রতিদিন একটি বই পড়তে উৎসাহ করবেন। 2, বাড়িতে একটি ছোট লাইব্রেরি স্থাপনের অভিভাবকদের উৎসাহিত করবেন। 3, পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়ি তুলে শিশু সাহিত্য সহজলাভ করবেন। 4, স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের অবশ্যই বই মেলা নিয়ে যাবেন এবং তাদের বই পড়া উৎসাহ দিবেন এবং আগ্রহ বাড়ি তুলবেন। 146 সঠিক হিসাবে 3, পঠনে উৎসাহ করতে এবং আগ্রহ বাড়ি তুলতে শিশু সাহিত্য সহজলাভ করে, মানে শিশু সাহিত্যগুলো যে সহজে পাওয়া যাবে, যাতে সহজে পায় সেই জন্য তাদের উৎসাহ, মানে সেই ব্যবস্থা করতে হবে, যাতে তার খুব পড়ার ইচ্ছা আছে বই নিতে পড়বে কি, যদি তার বইগুলো তার সহজলাভ করায় তাহলে সে পড়তে আরো উৎসাহিত হবে। 147 নম্বর কোশ্চেন, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। মানে প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষক সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত কি? 1 নম্বর হচ্ছে বর্ণমালার অক্ষরগুলিকে শনাক্তকরণ। 2 হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার। 3 হলো সঠিক গতিতে পাঠ। 2 হলো বোধমূলক পঠন সঠিক গতিতে পঠনে এবং বোধমূলক। 4 হচ্ছে বোধমূলক গঠনে। 147 সঠিক হিসাবে 4, বোধমূলক গঠন। মানে সে যদি পাঠ দক্ষতা মূল্যায়ন করার জন্য দেখি, তাদের যে পঠনের মানে যে বোধ সৃষ্টি হচ্ছে, একটা তুমি জিনিসটা পড়লে তোমার মধ্যে কি বোধ সৃষ্টি সেটা জানতে হবে, সেটা সঠিক জন্য, তার জন্য বোধমূলক পঠন খুব গুরুত্বপূর্ণ। 148 কোশ্চেন হলো, একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে শিক্ষকরা অধিক ব্যাখ্যা করেন। 2, শিক্ষার্থীরা অধিক শোনেন। 3, শিক্ষার্থীরা অধিক বলেন। 4, কষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণই সর্বাধিক। এখানে সঠিক অ্যান্সার হবে 148-এ তোমার 3, যে শিক্ষার্থীরা অধিক বলেন। 149 নম্বর কোশ্চেন, পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বলেন, যেটি সে তখনই পড়েছে। এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো 1, মৌখিক সাবলীলতা অভ্যাস। 2, মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ। 3 হলো নির্দেশিত মৌখিক অভ্যাস। 4 হলো সক্রিয় শ্রবণ। দেখো 149 সঠিক অ্যান্সার হবে 1, মৌখিক সাবলীলতা অভ্যাস। 150 আমাদের শেষ কোশ্চেন কি বলছে, সমগ্র ভাষা আবেদন হলো, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন হলো কি? অর্থভিত্তিক মিনিং বেস। 2, দক্ষতা ভিত্তিক স্কিল বেস। 3, সমান মিশ্রিত শব্দের সংমিশ্রিত ব্লাইন্ডিং সাউন্ড। 4, ধ্বনি সংকেত সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ। সঠিক অ্যান্সার 150-এ 1, অর্থভিত্তিক। সমগ্র ভাষা হলো অর্থভিত্তিক, মানে মিনিং বেস। তাহলে আমরা 150 কোশ্চেন করলাম, যেটা এখানে যে কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমার 2 এর মানে ল্যাঙ্গুয়েজ পেপার 2 2024 যে পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 2 কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এইভাবে পুরো যে সিরিজের যত পেপার আছে আমরা পুরো কমপ্লিট করবো, যেগুলো আছে। আশা করি তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করছো। শোনো, বাংলার ক্ষেত্রে বেশি কিছু পড়ো, গ্রামার বইটা পড়বে, আর এটা আগে সিডিপিটা আগে সিলেবাসটা করে নাও, এই যে প্যারাগুলো করে নাও। আমি প্যারাগুলো তোমার সিলেবাস সিটিটা দিয়ে দিচ্ছি, কেন যখন আমরা করাবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে কি টাইপের কোশ্চেন এসছে। ঠিক আছে, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো আর লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।